রাত পেরোলে সকালের খবরেই জানা যাবে অবশেষে আলী আহসান মুজাহিদের আলবদর নেতা ৭১-এর মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে যিনি জড়িত বলে অভিযোগ আছে চূড়ান্ত বিচারে তার ফাঁসির রায় বহাল থাকছে কিনা, আর সালাউদ্দিন কাদের চৌধুরী আরেক যুদ্ধাপরাধী তার মামলার শুনানি শেষে চূড়ান্ত রায় কবে মিলবে সেই খবরও হয়তো জানা যাবে। আর এইসব খবরের আজকের অগ্রগতি নিয়ে আমরা কথা বলবো ৭১ জার্নালে। স্বাগত জানাচ্ছি সকলকে, সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা খবর নিয়েই কথা বলি, সাথে থাকেন খবরের মানুষেরা এবং প্রতি মুহূর্তে আপডেট হওয়া খবরের শিরোনামা। আজ আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সাংবাদিক আবু সাইদ খান এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। আপনাদেরও স্বাগত জানাচ্ছি সকলের সাথে। এবং আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জায়েদ আল মালুমকেও সাথে নিতে চাই এই আলোচনা, কারণ আমরা বিচার বিভাগ দিয়েই এই আলোচনা শুরু করতে চাই। জায়েদ আল মালুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুইটা বিষয় ছোট করে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। প্রথম কথা, নিশ্চয়ই ফাঁসির রায় বহাল থাকবে তেমনটাই আশা করছেন আপনি। আজকে আমরা জানি আদালতের খবর বলছে আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ আলী আহসান মুজাহিদের আইনজীবীরা একটি জায়গায় জোর দিয়েছেন তাদের এই রিভিউ পিটিশনের আবেদনে, সেটি হলো যে কোনো মূল্যে গলা বাঁচানো। এই গলা বাঁচানোর সম্ভাবনা আজ তারা তৈরি করতে পেরেছেন কিনা। দ্বিতীয়ত বলবো, সালাউদ্দিন কাদের চৌধুরীর শুনানি পিছালো কেন? ধন্যবাদ রূপা। প্রথম প্রশ্নের জবাবটা হলো যে আপনারা জানেন, আপনি নিজেই বলেছেন যে আজকেই আলী আহসান মুজাহিদ, যিনি ৭১ সালে বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড আপিল বিভাগ থেকেও যেটা বহাল রয়েছে, তার রিভিউ আবেদন সেটি আজকে শুনানি সমাপ্ত হয়েছে এবং আগামীকালকে এই রিভিউয়ের উপরে আদেশের জন্য তারিখ ধার্য রয়েছে। রিভিউয়ের বিষয়টিতে কোনো অবস্থায় নতুন করে আপিলে সেই সাক্ষ্য প্রমাণ আলোচনার কোনো আইনগত ভিত্তি এবং অবকাশ নাই। এখন একজন সিনিয়র আইনজীবী তিনি সেই সাক্ষ্য প্রমাণের সেই সাক্ষ্যের আলোচনা উত্থাপন করার জন্য তিনি প্রবৃত্ত হয়েছিলেন। কিন্তু রিভিউয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপিল বিভাগের যে প্রদত্ত রায়, সেই রায়ে যদি তাৎক্ষণিক দৃষ্টিযোগ্য কোনো আইনগত ব্যত্যয় থাকে, ভুল থাকে, সেই বিষয়টাই শুধু রিভিউ বিবেচ্য বিষয়। কোনো নতুন করে সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণের সুযোগ রিভিউয়ের ক্ষেত্রে নাই। যেটি তারা গলা বাঁচান সংক্রান্ত বিষয়, যে বিষয়টি আপনি বললেন, এই সম্পূর্ণ বিষয়টি সাক্ষী পর্যালোচনা সংক্রান্ত বিষয়, যেটি আপিল শুনানির সময় নিষ্পত্তি হয়ে গিয়েছে। ফলে এই পর্যায়ে প্রায় আপিল বিভাগে আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলকে বাঁচানোর জন্য যে বক্তব্য যেটাই দিয়ে থাকুক না কেন, তার সকল বক্তব্যই আইনের ক্ষেত্রে ধর্তব্য হবে না। শুধু এই আইনে যতটুকু প্রয়োজন ততটুকু ধর্তব্য হবে। ফলে সেই ধরনের আশঙ্কার কোনোই কারণ নেই। দ্বিতীয়ত, সালাউদ্দিন কাদের চৌধুরীর এইটি আজকে তালিকাভুক্ত ছিল। প্রথম শুনানি হওয়ার পর ওই একই আইনজীবী, যিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের ক্ষেত্রেও তিনি আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাহেব, তিনি আর দ্বিতীয় মামলাটি আজকে করতে চান নাই, সময় প্রার্থনা করেছিলেন। একইভাবে ঠিক পরের তালিকাতেই পরের তার ক্রমিকেই ছিল জামাতের আরেক নেতা এবং ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যার বিরুদ্ধে মতিউর রহমান নিজামী ফাঁসির দণ্ডাদেশ হয়েছে, তার আপিলের শুনানির জন্য কার্যতালিকায় ছিল এবং সেইটি পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি আগামীকালকে শুনানির জন্য তারিখ ধার্য করে মতিউর রহমান নিজামীর মামলাটি শুনানি গ্রহণ করে। জায়েদ আল মালুম, আপনার মনে হয় কিনা যে আগামীকাল সকালে একটি রায়ের পর একই ধরনের যুক্তিতে আবারও আসামি পক্ষের আইনজীবীরা আর্জি জানাতে পারেন শুনানি পেছানোর? সেই ধরনের আশঙ্কা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। আসামি পক্ষ তো আপনারা লক্ষ্য করে থাকবেন রূপা, যে একদম মামলার ট্রাইব্যুনাল থেকে শুরু করে এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ পর্যন্ত তারা বিভিন্ন সময় কালক্ষেপণ করার প্রচেষ্টা গ্রহণ করা, সেই ধারাবাহিকতা আছে। এটি তাদের আশাপক্ষে আইনজীবীদের অভ্যাসগত বিষয়। ছোট্ট প্রশ্ন যদি করি, কালকে কার্যতালিকায় কি প্রথমে রায়টি আসবে না প্রথমে শুনানিটি আসবে সালাউদ্দিন কাদের চৌধুরীর? এইটি হয়তো রায়টি আগে আসবে এবং রায়টি আগে আসবে এবং পরে আসবে সালাউদ্দিন কাদের চৌধুরীর শুনানি। সেই ক্ষেত্রে আপনার আশঙ্কাটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি।
কেন এমনটি মনে করছেন? সেটা হচ্ছে একটি রায়ের পরে এমনিতেই ওনারা একটি শুনানির পরে ওনারা ফিল করেন না যে আরেকটি শুনানি করবার মতো মানসিক শারীরিক নানান রকম অজুহাত, এবং মালুম সাহেব নিজে জানেন, বিশেষ করে সাকা চৌধুরী নাটকের পর নাটকের জন্ম দিয়েছেন পুরো বিচার প্রক্রিয়ার মধ্যে। সর্বশেষ 24 ঘন্টা 48 ঘন্টা আগেও কিন্তু আরেকটি পিটিশন করা হয়েছিল, যেটি শেষ পর্যন্ত আদালত গ্রহণ করেনি। ফলে আমরা কিন্তু তার রায়টি কার্যকর করবার আগ পর্যন্ত নাগরিক হিসাবে আমরা জানি না আর কত নাটক অপেক্ষা করছে। এই বিষয়ে অনেকগুলো নাটক আসলে আপনার কি কোনো জায়গায় মনে হয়েছে কিনা, আমি জানি না আমার এই প্রশ্নটি কেউ কোনোভাবে নিবেন কিনা, আদালত অতিরিক্ত সদয় আচরণ করছে এরকম মনে হয়েছে কিনা? বিষয়টা এরকম না। আর আমরা মনে হয় না যে একটা আইন কিন্তু রূপা, আইন তার নিজস্ব তার গতি এবং তার নিজস্ব ইয়ের মধ্যে আইনটি চলবে। এই জায়গাতে আমাদের অতিরিক্ত তাড়াহুড়ার বিষয়টি, হ্যাঁ ঠিক আছে, নাগরিক হিসাবে, শহীদ পরিবার হিসেবে, ভুক্তভোগী হিসেবে 45 বৎসর যাবৎ বিচারহীনতার যে বিষয়, সেই ইয়ের জায়গা থেকে তো সেই উদ্বেগের জায়গাটা থাকতেই পারে, সেই থাকাটা মোটেই অন্যায় নয়। কিন্তু আদালত আইন এবং নিয়ম অনুযায়ী তার প্রচলিত যে গতি, সেই গতিতেই আদালত চলে। আমি এখানে যদি আরেকটু উল্লেখ করি, জনাব মালুম তো পুরো মামলাটার সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা কেবল বাংলাদেশের নাগরিক না, বিশ্বের একজন নাগরিক হিসেবে পৃথিবীর কোথাও আছে কিনা যে আন্তর্জাতিক অপরাধ মামলায় প্রথমে আপিল করা যায়, পরে রিভিউ করা যায়, তারপরে আপনি উল্লেখ করেন যে রিভিউর মধ্যে এসে আবার এভিডেন্স নিয়ে আর্জি করবার সুযোগ, পৃথিবীর কোথাও এর দৃষ্টান্ত আছে কিনা বাংলাদেশ ছাড়া? জনাব মালুম যদি আমাদের একটু জানান। মঞ্জু, আপনি নিশ্চয়ই নিজেও বিভিন্ন টক শোতে সেই বিষয়গুলো, ওই যে দেশের ভিতরে এবং বাইরে এই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য লবিস নিয়োগ করা, বিভিন্ন মানবাধিকার সংগঠন, বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যক কিছু মিডিয়া এবং আল জাজিরা সহ এই ধরনের যে প্রোপাগান্ডার যে জায়গাটা, মানবাধিকার সংগঠন সহ, তারা সমস্বরে তারা একটি চিৎকার দিয়ে বেড়াচ্ছে যে বাংলাদেশে এইখানে তাদের এই আসামি পক্ষের যে মানবাধিকার সেটি লঙ্ঘিত হচ্ছে। তারা ঘৃণাক্ষরে কখনো শহীদ পরিবারের মানবাধিকার, ভুক্তভোগী পরিবার মানবাধিকার, সাক্ষীর মানবাধিকার এবং সাক্ষী সুরক্ষার যে অধিকার, সেই বিষয় নিয়ে তারা কখনোই কথা বলে না। তারা কথা বলে এই বিষয়টি নিয়ে। ফলে এই ধরনের আশঙ্কা সেটি নাগরিক সমাজের মধ্যে এবং সবার মধ্যে সেটা থাকতেই পারে। আর ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ সীমাহীন উদারতা দেখিয়েছে। বিষয়টি এইভাবে না নিয়ে এইভাবে নেওয়া যায় যে এই সমগ্র বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, সেইটি আক্ষরিক অর্থেই ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের আচরণের মধ্য দিয়েও সেটি প্রতিভাত এবং প্রস্ফুটিত পরিষ্কার। জায়েদ আল মালুম, আবু সাইদ খান, অনেক বেশি মূল্য দিতে হয়ে যাচ্ছে, সময়ের মূল্য যদি আমরা বলি এই ফাঁসিগুলো কার্যকর করতে। নাগরিক সমাজের কথা বললেন মঞ্জুরুল ইসলাম, নাগরিক সমাজ উদ্বিগ্ন যে বিশেষ করে গতকালকে আমরা যদি ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা দেখি, একদম টান দেখেছি। রাস্তাঘাটে যে অন্য সময়ে যে পুলিশ সদস্যরা একটু ঝিমিয়ে পড়া থাকেন, তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে দেখা দিয়েছে। ফলে নাগরিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা। সকালের ভাগে রাস্তাঘাটে মানুষজন ছিল না বললেই চলে, অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল সড়কগুলো। ফলে আরো সময় নিয়ে এই উদ্বেগ, উৎকণ্ঠা কেন আমরা বাড়াচ্ছি? আচ্ছা, ওই কথা আসার আগে আমি একটু বিচার প্রক্রিয়া সম্পর্কে বলি। বিষয়টা তো সর্বোচ্চ আদালতের বিবেচনা আছে, নিয়ে কথা বলতে চাই না, কিন্তু খন্দকার মাহবুব হোসেন যেটা বলেছেন সেটা নির্জল অসত্য। কেননা এখানে উনি বলেছেন যে বদর বাহিনী সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর অধীনে ছিল। আসলে তা না, এটা জামাত শিবিরের, এর যথেষ্ট প্রমাণ আছে। জামাত শিবিরের নিজস্ব বাহিনী এবং শিবিরের কর্মীরা এটা পরিচালনা করেছে। এবং সেই হিসাবে শিবিরের নেতা হিসাবে, তো শিবিরের জেনারেল সেক্রেটারি হিসাবে তো উনি কোনোভাবে এ দায় এড়াতে পারেন না। আর একটা হচ্ছে উনি যে যুক্তি দিয়েছেন সেটা হলো ফৌজদারি মামলার উকিলের মতো যুক্তি দিয়েছেন। এখানে হচ্ছে যে দালিলিক প্রমাণই যথেষ্ট, কেননা তাদের এখানে সিদ্ধান্ত প্রক্রিয়া তারা ছিলেন। এখানে
মানে মুজাহিদ সাহেব নিজেই সিদ্ধান্ত প্রক্রিয়া ছিলেন এবং প্ররোচিত করেছেন। অতএব এই ব্যাপারটা আরো একটি কথা বলেছেন আবু সাইদ খান, যেহেতু প্রসঙ্গটি আপনি আগে ভাগেই তুললেন, এর আগে 42টি মামলা হয়েছিল এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, যার একটিতেও আলী হাসান মুজাহিদকে আসামি করা হয়নি বলে তার আইনজীবী মাহবুব হোসেন বলেছেন। ফলে এটিও তো তাদের একটি যুক্তি। না, আসামি হয়নি বলে হবে না এমন তো হতে পারে না। অপরাধ যখন প্রমাণিত হবে তখন তো আসামি হবে। আর একটা হচ্ছে যে জিনিসটা, যে সুপিরিয়র অথরিটির বিষয়টা, আমাদের এই কনসেপ্টটা কিন্তু কখনো উকিলরা সামনে আনে নেই। এইবার এই আদালতের মধ্য দিয়েই, এই আদালতের এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টাকে সামনে এসেছে যে এখানে যারা সিদ্ধান্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, যারা প্ররোচিত করেন, তারা দায় এড়াতে পারে না। এবং এই ক্ষেত্রে আমরা নুরেমবার্গ ট্রাইব্যুনাল সহ সব জায়গায় আমরা দেখেছি যে এখানে দালিলিক প্রমাণের পরই এটা বিচার হয়, এখানে সাক্ষী সাবতেরও দরকার নাই। সেই ক্ষেত্রে আদালত সাক্ষী সাবত সহ সবকিছুই মানে যতটুকু সুযোগ দেওয়া যায় সেই সুযোগটা তাদেরকে দিয়েছেন। এবং এটা যেটা যথার্থই মঞ্জু বলেছেন যে এখানে তাদেরকে আপিলের সুযোগ দেওয়া হচ্ছে, কোথাও সেটা দেওয়া হয় না। এমনকি কোথাও দলীয় লোকদেরকে মানে উকিল নিয়োগ করার বিধান নাই, এখানে সেই সুযোগও দেওয়া হয়েছে, এখানে সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে যে প্রশ্ন আপনি করেছেন, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, নাগরিকদের বিবেচনায় এবং নিরাপত্তার বিবেচনায় এই মামলাগুলোকে দ্রুত ফায়সালা হওয়া উচিত। এটা 8-10টা মামলার মতো এটা ঝুলে থাকাটা এটা ঠিক না। তারপরে তো আদালতের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, নিজস্ব প্রক্রিয়া আছে, সেটা নিয়ে কথা বলতে চাই না। তো নাগরিক হিসেবে মানুষ যেটা আশা করে যে যত দ্রুত, এটা তো এমনি তো 45 বছর পেরিয়ে গেছে, তারপরে যত দ্রুত সম্পন্ন হয় সেটাই বিভিন্ন বিবেচনায় সেটাই যৌক্তিক বলে মনে হয়। নিরাপত্তার প্রসঙ্গ তুললাম মঞ্জুরুল ইসলাম, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বলে মনে হচ্ছে কিনা রাস্তাঘাটে বা নানান তথ্য দেখে? তার ফাঁকে বলে নেই, আদালতে কজ লিস্টে এবং আজকে আদালতে বিচারপতি নিশ্চিত করেছেন কাল সকাল 11:30টায় আলী হাসান মুজাহিদের রায়টি দেওয়া হবে। ফলে এর আগেও নয় পরেও নয়, 11:30টায় সময় উল্লেখ করে আজকে আদেশ দেবার সময় জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে সাকাত চৌধুরীর শুনানিটা তারপরে হবে, এটা কি আপনি নিশ্চিত? এইটি আমি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, কিন্তু রায়টি 11:30টায় দেওয়া হবে। আমিও অনলাইনে এবং অন্য জায়গায় খবর দেখেছি, তাতে তো মনে হয় যে আগেই এটা হচ্ছে, রায়টি দেবে। নিরাপত্তার ব্যাপারে আপনি যেটি বলেছেন রূপা, আমরা কিন্তু এই মামলার যেদিন প্রথম আপিল বিভাগ চূড়ান্ত রায়টি দিল রিভিউর আগে, তখন থেকেই কিন্তু আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের সতর্ক অবস্থার মধ্যে ছিল। তারপরও কিন্তু আমরা গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে 1 মাস ব্যাপী এক ধরনের যে আতঙ্ক সৃষ্টি করা, বাংলাদেশকে অনিরাপদ প্রমাণ করার যে প্রক্রিয়া, দেশীয় এবং বিদেশি, আমি ষড়যন্ত্র বলতে চাই না, এই প্রক্রিয়ার অংশগ্রহণকারী আমাদের দেশের অভ্যন্তরে আছেন এবং দেশের বাইরে আছেন, সকলে মিলে প্রক্রিয়াটি চলছে কিন্তু। এবং আমি আপনাকে এইটুকু সাংবাদিক না, একজন নাগরিক হিসেবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এদের দুইজনের ফাঁসির ব্যাপারটি নিশ্চিতভাবে কার্যকর করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশকে অসন্তোষ সৃষ্টি করবার, অশান্তি সৃষ্টি করবার সমস্ত আয়োজন এরা দুজনের অনুসারীরা করবেন। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, মতিউর রহমান নিজামী অপেক্ষা করছেন, আরো কয়েকজন যুদ্ধাপরাধী অপেক্ষা করছেন, কিন্তু এই দুজন হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের স্থায়ী কমিটির আজকেও সদস্য, তার সদস্যপদ বাতিল করা হয়নি। ফলে তার দলের একটি বড় সমর্থন, সহযোগিতা এবং ব্যক্তিগতভাবে তার যে প্রভাব জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, বলা হয়ে থাকে এটা ওপেন সিক্রেট যে আইএসআই এর সরাসরি বাংলাদেশে প্রভাব বিস্তার করে বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিন যিনি নিয়ন্ত্রণ করতেন, তার প্রধান কৌশলী হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। ফলে সেখানে বিদেশি একটি যোগসূত্রের ব্যাপার আছে। আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই 71 সালে ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক ছিল, যেটাকে নাম পরিবর্তন করে আলবদর বাহিনী করা হয়েছে। সেই আলবদর বাহিনী প্যারালালি, যেটা ওরা বলার চেষ্টা করে, সাইদ ভাই বলেন, আমি পুনরুক্তি করবো না, পাকিস্তান সামরিক বাহিনীর অধীনে না, তারা প্যারালালি আরেকটি বাহিনী কাজ করেছে বাংলাদেশকে ধ্বংসলীলায় পরিণত করে বাংলাদেশকে পাকিস্তান বানাবার জন্য। 4 দশক ধরে ইতিহাসটা এমনই জানি। এবং তাদের প্রভাব দেখেন, সেই লোক যে বাংলাদেশে কিন্তু মন্ত্রীও হয়েছে, তার মানে তিনি এবং নিজামী দুজন মন্ত্রী হয়েছেন। এবং সেই জামাত ইসলাম কিন্তু এখনো বাংলাদেশে কার্যকর সক্রিয় একটি রাজনৈতিক সংগঠন, নিষিদ্ধ না, তার সাধারণ সম্পাদকের ফাঁসির গলায় ঝুলছে। ফলে এই জায়গায় আমরা তো জানি যে এর ভয়াবহতাটা কত বড়। বাংলাদেশের মানুষ শঙ্কিত কিন্তু এই কারণে, তারা কখন কোন জায়গা দিয়ে যে ছবল মারবে আমরা নিশ্চিত না।
ফলে আপনার কথার জবাবে আমি বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। এখানে কেবল তারা রাজনৈতিক শক্তি না, এখানে জঙ্গি একটি মহল আছে, সেখানে তাদের সাথে কখনো কখনো প্যারালালি কাজ করে, কখনো কখনো একত্রে কাজ করে। এর বাইরে আবার কিছু আন্তর্জাতিক অঙ্গনের কিছু ক্রিয়ানক বাংলাদেশে কাজ করছে। আমরা এই প্রসঙ্গের আলোচনায় আসবো মঞ্জুরুল ইসলাম। তবে আমি একটু এক লাইন বলি। আমার বক্তব্য হচ্ছে যে অঘটন তো যে কোনো দুর্বল শক্তি ঘটাতে পারে, তবে ব্যাপক এখানে জনগণের এখানে এই বিচারের প্রশ্নে এখানে জনমত গড়ে উঠেছে। অতএব এই ক্ষেত্রে মানে এটাকে নিয়ে বড় রকম হইচই করার সুযোগ বোধহয় নেই বলে আমরা বিরতি নিয়ে ফিরছি। আমরা জানি আপনারা আছেন এই আলোচনায় আমাদের সাথে। মুজাহিদের রিভিউ রায় আজ, ফাঁসি সাজা বহালের আশা রাষ্ট্রপক্ষের, আসামি পক্ষ চায় ঠেকাতে। যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর রিভিউর শুনানি হয়নি, নিজামীর করা আপিলের পরবর্তী শুনানি আজ। চট্টগ্রামে শিশু আবির ও ফরিদপুরে স্কুল ছাত্রী চম্পা হত্যায় 8 জনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত। হামলাকারীদের ধরতে স্মরণকালের বড় অভিযানে ফ্রান্স বেলজিয়াম, আটক ও গৃহবন্দী অনেকে। নজিরবিহীন নিরাপত্তায় বিশ্বকাপ বাছাই ফুটবলের ফিরতি পর্বে বাংলাদেশকে 4-0 গোলে হারালো অস্ট্রেলিয়া। যারা আছেন ৭১ জার্নালে তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছে, আছেন সাংবাদিক আবু সাইদ খান, মঞ্জুরুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জায়েদ আল মালুম। মঞ্জুরুল ইসলাম শেষ করার পর আবু সাইদ খান আপনি বলতে শুরু করেছিলেন, এক লাইন বলেছেন এবং আরেকটি প্রশ্ন সাথে যুক্ত করে দিতে চাই। আমাদের সাম্প্রতিককালে যে নাটকগুলোর কথা বলছিলেন মঞ্জুরুল ইসলাম, আমাদের অনেকগুলো তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমরা এই খবরে আলোচনা করেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছিলেন। এর বাইরে আর কোনো কথা বলতে চাই না। সম্প্রতি ভারতের আরেকটি পত্রিকায়, পশ্চিমবঙ্গের দ্য স্টেটসম্যানে একটি তার যে সম্পাদক মানস ঘোষ, তিনিও লিখেছেন যে অনেক বড় ধরনের প্রলোভন দেখানোর খেলাও চলছে আড়ালে আবডালে, ফলে শঙ্কার ঊর্ধ্বে তো এই বিচারকে রাখা যাচ্ছে না। সেটা তো চলেছে এবং আদালতে এইভাবে দেখা করার কোনো বিধান ইতিপূর্বে আমি শুনিনি যে এই ধরনের আসলে এটা সম্ভব। কিভাবে হয়েছে আমি জানি না, তবে যেটা প্রকাশ্য ওপেন সিক্রেট যে লোভিং তো হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রলোভন দেওয়া হচ্ছে, টাকা ছড়ানো হচ্ছে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে। তো এই সব ঘটনাগুলো অহরহ ঘটছে এবং তাদের অর্থে তো যোগান আছে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাকিস্তান থেকে 5 জন এবং বাইরে থেকে এর বিভিন্ন জায়গা থেকে যেসব এটা হচ্ছে, তো সেখানে আমার মনে হচ্ছে যে আজকে মানবতা, ন্যায় বিচার ইত্যাদি বিশেষ করে পশ্চিমা দুনিয়া থেকে যেভাবে কথা হচ্ছে, মনে হচ্ছে যে পশ্চিমা দুনিয়াতে এগুলো সবই যেন বাণিজ্যে পরিণত হয়েছে। সবকিছু একে একে মানে বাণিজ্যিকরণ হওয়ার মধ্য দিয়ে এখন এখানে মানবতা এবং যে ন্যায় বিচারের যে বাণী সেটাও এখন পণ্যে পরিণত হয়েছে। পণ্যের বিনিময়ে পশ্চিমা মানে মিডিয়া, পশ্চিমা মানবাধিকার সংগঠনের মুখ দিয়ে অনেক কিছু বলানো যায়, সেটা দেখছি। এটা আমার মনে হয় এটা দুঃখজনক ঘটনা। এবং এইভাবে তো তারা বাংলাদেশের বাস্তবতাকে এবং বাংলাদেশের ৭১কে তারা বিবেচনায় না এনে তারা যেভাবে ভাষাভাবে কথা বলছেন এবং যারা এই কথাগুলো বলছেন তাদের মাথার মধ্যে ৭১ আছে কিনা এবং ৭১-এ যে আমরা যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছি, এখানে যে বর্বরচিত ঘটনা ঘটেছে সেই ইতিহাস তারা কতটুকু জানেন কিংবা এটাকে গুরুত্ব দেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। তা হলে এটা হতে পারে না। তবে আমাদের কাছে বিষয়টা হচ্ছে যে আমাদের জাতির কপালে যে কলঙ্ক রেখা এটা আমরা মুছে ফেলতে চাই এবং পৃথিবীর কে কি বলে এটা কি বা আসে যায়। এবং যারা আজকে বলছে তারা তো ৭১-এ আমাদের বিরোধিতা করেছে। ৭ম নভরের হুমকির মুখেই আমরা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি এবং আমরা আজকে পশ্চিমা দুনিয়া যারা আজকে আমাদেরকে বিরোধিতা করছে, যারা আজকে মানবতার বাণী শোনাচ্ছে, ৭১ সালে তারা কোথায় ছিলেন? ৭১ সালে তাদের সমস্ত রকম আস্ফলনের মুখে এবং তাদের বিরোধিতার মুখেই বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে এবং অতএব বাংলাদেশের বিচার হবে
যুদ্ধাপরাধীদের বিচার হবে, কলঙ্কমুক্ত হওয়ার জন্য বাংলাদেশের জনগণই রায় যথেষ্ট, এবং জনগণের ইচ্ছায় বাংলাদেশ পরিচালিত হবে, পশ্চিমা কোনো শক্তির ডিকটেশনে নয়। এখানে কোন ধরনের পর্দার আড়ালে, যেটি সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন থাকে, পর্দার আড়ালে কোনো ধরনের দর কষাকষির সুযোগ আছে কিনা, বিশেষ করে যদি একটু খোলামেলা হয়ে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের দেনা পাওনার সুযোগ আছে কিনা, এই বড় মাপের আপনি যেটি বললেন যে আজকের দিনেও বড় পদে থাকা বড় নেতাদের রায় কার্যকর করার ক্ষেত্রে নিশ্চয়ই অনেক ধরনের বাধা আসছে, রাজনীতিতে কি ধরনের হিসাব নিকাশ আসলে চলছে? রূপা, এই রাজনীতিকে আপনিও খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেন, আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু অনেকখানি সচেতন। আমরা একসময় ছোট করে এইটুকু বলতে চাই, যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় সেই পরীক্ষার পাশ করার গল্পের মতো, যে লেখাপড়ায় ভালো না, পরীক্ষা পাশ করতে পারবে না, পাশ করলে ভালো রেজাল্ট করবে না, রেজাল্ট করলে চাকরি পাবে না, চাকরি হলে বেতন পাবে না, বেতন পেলে বরকত হবে না। আমরা কিন্তু সেই সংখ্যা নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার পর্যন্ত চলে এসেছে। না, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলাম। প্রথমে বলা হয়েছিল বিচারটি করাই হবে না, শুরু হয়েছে, বলা হয়েছিল যে কারোই ফাঁসি গ্রেফতার করা হবে না, গ্রেফতারও হয়েছে এবং ফাঁসির রায় কার্যকর হয়েছে। আজকে যে জায়গায় আমরা ওই যে বরকতের জায়গায় এসেছি, সাকা চৌধুরীর ব্যাপারে যেটা আমি আগে বলছিলাম, ছোট করে বলতে চাই, সাকা চৌধুরী হচ্ছে যুদ্ধাপরাধী যেই কজন বাংলাদেশ ভূখণ্ডে আছে তার মধ্যে সবচেয়ে শক্তিধর মানুষ, কারণ তাকে ওআইসির মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তার কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার শেকড় আছে। ফলে সে জায়গায় তার জন্য যেমনটি লবিং এর কথা আমরা জানি, ইতিমধ্যে $40,000 থেকে $1,20,000 লবিং ফার্ম নিয়োগ করেছে বিএনপি। এর আগে আমরা শুনেছিলাম $250,000 দিয়ে জামাত কিন্তু ফার্ম নিয়োগ করেছিল, এবং বিএনপি যে ফার্ম নিয়োগ করেছে তাদের 4টি এজেন্ডার প্রথমটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারকে বন্ধ করা, তারপরে হচ্ছে গণতন্ত্র, অন্যান্য যে সমস্ত, অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার এখন বিএনপিরও একটি বড় ইস্যু। সে জায়গায় অ্যামনেস্টির কথা বললেন, আমি পুনরুক্তি করতে চাই না। অ্যামনেস্টির অধ্যত্ব দেখেন যে মুক্তিযোদ্ধাদের বিচারের প্রশ্ন তুলে এদের ভাষা আর বিএনপি জামাতের যে ভাষা, যুদ্ধাপরাধকে যার যুদ্ধাপরাধীদের পক্ষের ভাষা কিন্তু একই রকম। এই বাস্তবতা আমি যেটা বলছি, আপনি যেটা মনে করছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি হিসাব নিকাশ হবে কিনা, হিসাব নিকাশ হতে পারত, কিন্তু একজন মানুষের উপর আমি একদম পরিষ্কার করে বলতে চাই, আমার তীব্র আস্থা আছে, বাংলাদেশের মানুষের আস্থা আছে, সেটা হচ্ছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এই ব্যাপারে আপোষ করার কোনো অবস্থানে নাই। তার সবশেষ সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিদিন বলেছেন। আজকে মালুম সাহেব এখানে আছেন, জানেন যে পর্দার অন্তরালে কত কষ্ট তাদের করতে হয়েছে মামলাগুলো এই পর্যায়ে আনতে, সাক্ষীদের কি অবস্থা হয়েছে। সাকা চৌধুরীর কথা বলেন, প্রকাশ্য আদালতে সে প্রসিকিউটরদের ফিজিক্যাল টর্চারিং বাপ মা তুলে গালাগালি করেছে এবং বলেছে যে তিনি বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে তাদের মানে শারীরিকভাবে নির্যাতন করবেন। অর্থাৎ সাকা যে বাংলাদেশে গ্রেফতার হবেন, তার বিচার হবে এবং ফাঁসি না হওয়া পর্যন্ত সাকা নিজেও বিশ্বাস করতে পারেন না যে তার ফাঁসি কাস্টে ঝুলবেন। আরেকটা জিনিস আমি বলতে চাই, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত যে প্রশ্নের জবাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, ওই জায়গায় সংবাদ সম্মেলনে আমার থাকার সুযোগ হয়েছিল, অর্থনৈতিক যে পৃষ্ঠপোষকতা কেবল বিদেশে না, বাংলাদেশে আছে। আমি যেটা বারবার বলি, 45 বছরে 30 বছর কিন্তু এদের পক্ষের মানুষ ক্ষমতায় ছিল, রাষ্ট্রের সকল সম্পদ ভোগ করেছে। আজকে ইসলামী ব্যাংক সহ তাদের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা তো এখানে কাজে লাগছে। আমাদের প্রশাসনে তাদের লোক আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমাদের আদালত বিচার ব্যবস্থায় তাদের লোক আছে। এই বাস্তবতাকে ঠেলে নিয়ে আমি মনে করি প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার এবং বাংলাদেশের মানুষের মনোবল এই বিচারকে শেষ পরিণতি নিয়ে যাবে। ফলে জামাতের সাথে কোনো সমঝোতার সুযোগ নাই। আমি আপনাকে এখানে পরিষ্কার করে বলে যেতে চাই, বাংলাদেশে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষের যে দল, আওয়ামী লীগের সাথে সহযোগী কোনোভাবে প্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে থাকবার রাজনীতি করার শেষ অঙ্কটি নষ্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেষ বক্তব্যের মধ্য দিয়ে, যে জামাত থেকে আর কোন লোককে আমাদের দলে আনবার সুযোগটিও তিনি বন্ধ করে দিয়েছেন। ফলে এখানে কোনো হিসাব নিকাশ হবে না। তবে আমি ভয় পাচ্ছি যে জায়গাটা নিয়ে, যে এই যে অর্থের যে প্রভাব, অর্থের প্রলোভন দিয়ে আদালতের শেষ ভীমটিকে নড়ানোর চেষ্টা তারা করবেন। ফলে আমি শেষ পর্যন্ত ওই ফিঙ্গার ক্রস করে রাখে যেমন বাইরে, আমরা ফিঙ্গার ক্রস করে আছি সারা বাংলাদেশের মানুষ, যতক্ষণ পর্যন্ত সাকা চৌধুরী, মুজাহিদ এবং নিজামী এদের মতো কুখ্যাত কুলাঙ্গারদের ফাঁসি নিশ্চিত না হয়। এর সাথে সাথে তো খুব গুরুত্বপূর্ণ জায়েদ আল মালুম, যে লড়াইটার মধ্যে আপনারা আছেন, জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা, যেটি আদালতের রায়ে পর্যবেক্ষণেও আমরা শুনেছি, সেই প্রক্রিয়া কত দূর? প্রথমে হলো যে
হাইকোর্ট বিভাগ থেকে জামাতের নিবন্ধীকরণ সংক্রান্ত যে রায়টি হয়েছে তার বিরুদ্ধে আপিলটি পেন্ডিং রয়েছে। আর ট্রাইব্যুনালে জামাতের 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জামাত একটি অপরাধী সংগঠন, সেই মর্মে তার বিচার কার্যক্রমের তদন্ত প্রতিবেদন সেটি এবং আনুষঙ্গিক দলিল দস্তাবেজ চিফ প্রসিকিউটরের কাছে এটি দাখিল করা রয়েছে। এই পর্যায়ে তখন আপনারা জানেন যে একটি প্রশ্ন উত্থাপিত হলো আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আইনমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, যে 73 সাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংগঠনের বিচার এবং সংগঠনকে শাস্তি দেওয়া সংক্রান্ত এই বিধিটি সংযোজিত করে এই বিষয়টিকে স্পষ্ট করা দরকার এবং সেই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এটা ক্যাবিনেটে পাশ হয়ে যাওয়ার পর তারপর সেটি পার্লামেন্টে যখন আইনে পরিণত হবে তখনই এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে জামাতকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অপরাধী সংগঠন হিসেবে তার বিচারের জন্য আমরা ট্রাইব্যুনালে দাখিল করতে সক্ষম হব। যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টি স্পষ্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত জামাতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যে বিচারিক কার্যক্রম সেটিতে আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না। তবে আমার মনে হয় যে বিচারের কার্যক্রমটা একটা আলাদা প্রসঙ্গ, কিন্তু জামাতকে নিষিদ্ধ করার জন্য এই আদালতে যে মামলা আছে এটা কোনো বাধা নয়। কেন একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে এবং 71-এ মানে সংবিধানের চেতনা বিরোধী রাজনীতির কারণে জামাত নিষিদ্ধ হতে পারে। অতএব এই নিষিদ্ধ করার জন্য আদালত তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু নিষিদ্ধ করা এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্তের ব্যাপার এবং সরকার এই সিদ্ধান্ত কেন ঘোষণা করছে না এর অর্থ আমি খুঁজে পাই না। সরকার যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে আন্তরিক, এটা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত নিষিদ্ধ করার ক্ষেত্রে কেন দোদুল্যমান, এই প্রশ্ন কিন্তু এসেই যায়। এই প্রশ্নটা আমি মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একাধিকবার করার সুযোগ হয়েছিল। সেখানটা ওনাদের বক্তব্য যেটা এবং অন্যান্য মন্ত্রী পরিষদ সদস্য একাধিকজন বলেছেন, একটি রাজনৈতিক অর্ডার বা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যদি তাকে নিষিদ্ধ করা হয়, করার পরে কিন্তু মনে হলো যে নিষিদ্ধ হয়ে গেল, এরপর যদি কোনো কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের বদল হয়, বাংলাদেশের হাওয়া যেভাবে বদল হয়, সেই বদলের পর আরেকটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আবার তাদেরকে কিন্তু পুনর্জীবিত করা যাবে। কিন্তু আদালত যদি কোনো রায় দিয়ে কাউকে নিষিদ্ধ করে, সেখানে আবার সেটাকে পুনর্জীবিত করা খুব সহজ কাজ না। আমি কারেক্ট মি, এদিকে মালুম সাহেব আছেন, তিনি আমাকে যদি ভুল বলে থাকেন তাহলে ঠিক করবেন। আমি এই ক্ষেত্রে বলি যে প্রশাসনিক ভাবে এটাকে নিষিদ্ধ করার পরে আদালত প্রক্রিয়া তো ব্যাহত হচ্ছে না, আদালত তো তার 71-এ কৃত অপরাধের জন্য সেই বিচার প্রক্রিয়া তো বহালই থাকছে। অতএব এই ক্ষেত্রে জামাত যে অঘটনগুলো ঘটাচ্ছে বৈধ সংগঠন হিসাবে তার এক ধরনের সাংবিধানিক অধিকার নিয়ে এবং আইনি অধিকার নিয়ে যেটা তৎপরতা দেখাচ্ছে, এই তৎপরতা তার বন্ধ হয়ে যায় এবং তার অর্থনৈতিক যোগান ইত্যাদির ক্ষেত্রেও সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে। সেই কারণেই মানে যৌক্তিক কারণেই জামাতকে নিষিদ্ধ করা খুবই জরুরি বলে মনে করি। এক্ষেত্রে যারা আন্তর্জাতিক প্রেসক্রিপশন দেন, মঞ্জুর ইসলাম বলবেন, তাদের একটি বক্তব্য আছে এরকম যে এই জাতীয় সংগঠনকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে আরো অনেক বড় সন্ত্রাসী এবং সহিংসতা ঘটাতে পারে। এক্স্যাক্টলি, এই প্রেসক্রিপশন পাশ্চাত্য বিশ্বের প্রায় সকলের, এমনকি আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীদেরও। কিন্তু এই টকশোতে এর আগের সাথে আমি যুক্ত করি, এদের এই যে অর্থের সুবিধা ভোগে কিন্তু আমাদের পেশার মধ্যে সহ আমাদের পেশাজীবীদের মধ্যেও আছে, যারা নাকি যুক্তি তুলে ধরেন যুদ্ধাপরাধীদের বিচার কেন বন্ধ করা উচিত, কেন জাতিকে বিভক্ত করা উচিত না, এরকম যুক্তি কিন্তু দেখানো অনেকে। এই জায়গায় আমি যেটি মনে করি, সরকার যে সময়টা নিচ্ছে, যদি এই মুহূর্তে যুক্তিটা এরকম, এই মুহূর্তে যদি নিষিদ্ধ করা হয়, ওরা পুরোটাই আন্ডারগ্রাউন্ডে চলে গেল। সাইদ ভাই যেটা বললেন, এটি একটি পক্ষের যুক্তি যে তারা সুবিধাটুকু নিচ্ছেন, আবার যেহেতু আইনের আওতায় আছেন সেই কারণে কিন্তু ওদেরকে পর্যবেক্ষণ করাও সুবিধাজনক হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় একজন সাংবাদিক হিসেবে, যে তাদের যে শীর্ষ নেতাদের বিচারের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পাশাপাশি বোধহয় প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কারণ না হলে আমি তো যখন নিষিদ্ধ হলো তার পরিচয়টা তো একটি যথার্থ ব্যাপার, যে জামাতের মহাসচিব বা সাধারণ সম্পাদককে ফাঁসিতে ঝোলানো হলো, এইটাকে আমি সাংবাদিক হিসাবে মনে করি এই খবরের একটা গুরুত্ব আছে। আর যখন আমি বলবো নিষিদ্ধ ঘোষিত জামাতের সাধারণ সম্পাদক, দুইটার মধ্যে একটা তাৎপর্যগত তফাৎ কিন্তু আছে, গুরুত্ব। আমি মনে করি নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে, এই যে তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিচারটা নিষ্পন্ন হোক, সম্পন্ন হোক, কার্যকর হোক এবং পাশাপাশি আইনের সম্পূর্ণ পথ বন্ধ করে তাদেরকে নিষিদ্ধ করা। বাই দিস টাইম কিন্তু তাদের শক্তিও ক্রমান্বয়ে
ক্ষীণ হয়ে আসবে। কিন্তু অর্থনৈতিক যে তাদের ভিত, জায়েদ আল মালুম, জামাতে ইসলামী যদি নিষিদ্ধ হয় সেক্ষেত্রে এই যে ইসলামী ব্যাংক সহ যে অনেক সংগঠন তাদের আছে, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কোচিং সেন্টার, বিশাল সেই তালিকা, এগুলোর ব্যবস্থাপনায় কি হতে পারে? এগুলো কি একটি স্বাভাবিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মধ্যে বন্ধ হয়ে যাবে, নাকি তার জন্য আরো দীর্ঘমেয়াদী কোনো প্রক্রিয়া দরকার হবে? এটির একটা গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জামাতের বিচার সংক্রান্ত, সংগঠনের বিচার সংক্রান্ত বিষয়ে আইনের বিধানটি কিভাবে সংযুক্ত হয়। এই বিষয়ে সংযুক্তির মধ্য দিয়ে যদি জামাতের মালিক, এবং অবশ্যই সংযুক্তি বিধানটি সংযুক্ত হওয়ার পর যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে জামাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হয়, তাহলে সঙ্গত কারণেই যে সেখানে হবে যে তার জামাতের মালিকানাধীন যে অর্থনৈতিক উৎস আছে সেগুলোকে বাজেয়াপ্ত করে কনফিসকেশনের অবশ্যই সেই বিধানটি সেখানে সংযুক্ত থাকবে। ফলে ওই আইনটি না হওয়া পর্যন্ত এই বিষয়ে আগ বাড়িয়ে প্রসিকিউটর হিসেবে আমার পক্ষে কথা বলাটা ওদের সমুচীন মনে করছি না। আবু সাইদ খান, আপনি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ তুলেছেন, এবং অর্থ আসলে বন্ধ না হলে তো কোনোভাবে এই নাশকতা বলি, এই লবিস্ট নিয়োগ বলি কোনো প্রক্রিয়ায় থামানো যাবে না। ফলে এটি তো একটি বড় প্রশ্ন। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধাপরাধীদের বিচার শেষ কথা নয়, কেন ৭১-এর চেতনায় দেশ চলতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার তার একটা অংশ। অতএব আমাদেরকে ৭১-এর চেতনায় দেশ চলতে হলে আজকে ৭১-এর চেতনার বিরুদ্ধে যা যা আছে, যেসব ষড়যন্ত্র, যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, সব দূর করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যদি জামাতেদের অর্থনৈতিক যোগান ঠিক থাকে, সেটা জামাতকে নিষিদ্ধ করা, বিচার করা, তারপরেও তাদের কর্মতৎপরতা বন্ধ হবে না। অতএব সেই ব্যাপারটাও এই সঙ্গে তদন্ত করা উচিত ছিল, এবং সেটাকে প্রশাসনিক অর্ডার দিয়েও এটা তদন্ত করা যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে সবকিছুই তো একটা সরকার তো আদালতের দিকে তাকাতে পারে না। ৭১-এর পরেও সরকার তাকায়নি। যেমন স্বাধীনতার পরপরই জামাত সহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ ছিল, কিন্তু বাংলাদেশের সংবিধানের পরবর্তীতে ৫ম সংশোধনীর ভিতর দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি যুক্ত করা হয়েছে, এবং ৫ম সংশোধনের ভিতর দিয়ে সেটা আবার পুনর্বহাল হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্যজনক। এটা রাজনীতির হিসাব নিকাশে এখানে আদর্শটা গৌণ হয়ে যায়। আমার মনে হয় এই আদর্শিক অবস্থানটা ফিরে আসা জাতির জন্য খুবই জরুরি। অতএব বাংলাদেশ সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, ও বিভিন্ন মত পার্থক্য থাকবে, কিন্তু ৭১-এর চেতনা এবং ৭১-এর মূল নীতি যে স্তম্ভগুলোর পর বাংলাদেশ দাঁড়িয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে অভিজ্ঞতা, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ধর্মের নামে যে রাজনীতি, এবং তার আমরা কুফল দেখেছি। আমরা পাকিস্তান আমলে যে কারণে আমরা স্লোগান দিয়েছি যে ধর্মের নামে শোষণ করা চলবে না ইত্যাদি, এবং সে কারণেই আমাদের নিজস্ব অভিজ্ঞতার কারণেই বাংলাদেশকে ধর্মভিত্তিক কথাকে পরিবর্তে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ আমরা গড়েছি, এবং সেই ধর্মনিরপেক্ষ চেতনাকে ধারণ করার মধ্য দিয়ে, এটাকে আফোর্ড করার মধ্য দিয়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হতে পারে। আর এটাকে অবমূল্যায়ন করে কিংবা একটু ধামাচাপা দিয়ে রাজনীতির হিসাব নিকাশের কারণে এটাকে ফাইল চাপা দিয়ে রাখলে আমার মনে হয় আখেরে সেটা ভালো হবে না। মানে এই কথাগুলো আমরা বহুবার শুনেছি, তারপর আবারও শোনা দরকার বলে এত লম্বা সময় ধরে আমরা শুনলাম। একটা বিরতিতে যাব। জি, আপনি যুক্ত করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই পরিষ্কার করে আরেকবার পুনরুক্তির মতো বললেও এটা মনে করতে হবে যে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পরে এই যে ধর্মাশ্রয়ী রাজনীতি, প্রথমে কিন্তু জামাত তৈরি হয়নি, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, পরবর্তী শিবির, তারপরে জামাত। আজকে নিষিদ্ধ করলেও কিন্তু তারা অন্য নামে, আজকে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে যাহা হুজি, যাহা হেফাজত, যাহা সকলই জামাত। আলটিমেটলি দেখেন যখন থেকে ধর্মভিত্তিক রাজনীতি শুরু হলো, ওই রসুনের একই জায়গায়, সেখান থেকে এগুলো বিভাজন শুরু হলো। আজকে সেজন্য অর্থের উৎসমুখ যদি বন্ধ না করি, যেই নামেই ডাকেন, সেটা হয়তো প্রগতিশীল ইসলামিক দল নামেও কিন্তু এই জামাতের কর্মকাণ্ডটি হবে। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর কথা আবারও উল্লেখ করতে চাই, উনি শেষ সংবাদ সম্মেলনে এটিও বলেছেন যে তার সরকার ইতিমধ্যে এই যে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যারা সহযোগিতা করছে, এই ব্যাপারগুলো তদন্ত করা শুরু করেছে। এবং আমি বিশ্বাস করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই বিচার প্রক্রিয়ার প্যারালালি, যেটা সাইদ ভাই বললেন, যে এদের এই অর্থ তো আমাদের রাষ্ট্রের অর্থ। আপনি যে প্রশ্ন করলেন মালুম ভাইকে, উনি হয়তো আইনজীবী হিসাবে, উনি আইনের, আমি তো ভাই আইন বুঝি না, নাগরিক হিসাবে বলতে চাই
এই অর্থ আমাদের রাষ্ট্রের অর্থ, বাংলাদেশের মানুষের অর্থ। এর মালিকানা বদল হবে, এর মালিক বাংলাদেশের জনগণ। আপনি খালি এইটুকু এনশিওর করে এই অর্থ যেন জনগণের কাজে লাগে, বাংলাদেশের রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে কাজে না লাগে, বাংলাদেশকে জঙ্গিবাদী বা সন্ত্রাসী তৎপরতা করবার কাজে না লাগে, এইটা কিন্তু রাষ্ট্র নিশ্চিত করতে হবে। আমরা একটা বিরতি নিব, তার আগে ধন্যবাদ জানাতে চাই জায়েদ আল মালুমকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আশা করি আগামীকাল বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত আরো খবর নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, অন্য খবর নিয়ে বিরতির পর আলোচনায় ফিরব। বিশেষ করে গণতদন্ত কমিশন আজ সুপারিশ করেছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা আবারও নেওয়ার বিষয়ে তাদের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে। সেই খবরের আলোচনায় থাকুন আমাদের সাথে। স্বাগত যারা আছেন আমাদের সাথে, তাদের সকলকে আছে ৭১ জার্নালে। আমাদের সাথে আছেন মঞ্জুরুল ইসলাম, আবু সাইদ খান, সাংবাদিক দুজন, আপনাদেরও স্বাগত। পত্রিকা দেখে আমরা এতক্ষণ যুদ্ধাপরাধীর বিচার নিয়ে আমরা কথা বললাম, অন্য খবরেও যেতে চাই। জনকণ্ঠ আছে হাতে। আইনি লড়াই শেষ, মুজাহিদের রায় আজ। সাকার রিভিউ আবেদনের শুনানি আজ। মুজাহিদের আইনজীবী চেয়েছেন যাবজ্জীবন, যে কোনো মূল্যে তারা আসলে ফাঁসিটা ঠেকাতে চায়, সেটি ধরেই জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে। গ্যাস বিস্ফোরণের নেপথ্যে লিকেজের পরও ব্যবহার, নিম্নমানের সিলিন্ডার, বছরে গড়ে মারা যায় ৯০ জন। নিজেদের অনুসন্ধান এবং বিশেষ প্রতিবেদন দেখতে পাচ্ছি জনকণ্ঠে। পরের পত্রিকা সংবাদ, মানবতা বিরোধী অপরাধ। খুব স্বাভাবিকভাবে এটি সকল পত্রিকার প্রধান শিরোনাম। মুজাহিদের রিভিউ শুনানি শেষ, রায় আজ। সাকার রিভিউ শুনানি আজ। আমরা তো এই পর্যন্ত দেখলাম যে ২ দিনের বেশি আসলে রিভিউ এর শুনানি হয়নি, ফলে ধারণা করা যাচ্ছে যে সাকা চৌধুরীর রায়ের দিনও হয়তো তারিখটা হয়তো আগামীকাল আমরা পেয়ে যেতে পারি। আজকে কাহিলের হ্যাট্রিকে বাংলাদেশের হার, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ফুটবলে পরাজিত হলো এবং ২ ম্যাচে ৯-০ গোলে এই পরাজয়। প্রথম আলো, বোঝা উচিত ফ্রান্সের পুলিশও আটকাতে পারছে না, সংসদের এই আলোচনা। কিন্তু ফ্রান্সের পুলিশ তো অপরাধীদের শনাক্ত করেছে, ধরতেও পেরেছে, বহুদূর অগ্রসর। সেই বিষয়ে কোনো মন্তব্য আবু সাইদ খান? মানে আমরা যে তুলনাগুলো দিচ্ছি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, কোনো কোনো জায়গায় আমরা গুলিয়ে ফেলছি নাকি? না, এখন হচ্ছে যে আমরা পারছি না, অর্থাৎ পৃথিবীতে কেউ পারছে না সেই দৃষ্টান্তটাই আমরা সামনে আনছি। কিন্তু যারা পারছে এবং যারা যে ভালো কাজগুলো করছে সেই দৃষ্টান্ত আমরা আনতে পারছি না। আর একটা হলো, হ্যাঁ, অঘটন তো পৃথিবীতে এমন অবস্থা, এটা ঘটতেই পারে যে একটা ঘটনা বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে একটা অঘটন ঘটতে পারে, কিন্তু ঘটার পরে সেটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া, তদন্ত করা এবং শনাক্ত করা এবং পরবর্তীতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, আমরা সেই ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছি। একই ধরনের ঘটনা, একই রকম ঘটনা একাধিক ক্রমে ঘটে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যর্থতা, কিংবা আমরা তাদেরকে শনাক্ত করে বিচার প্রক্রিয়া শেষ করতে পারছি না। আমাদের দুর্বলতাটা সেখানে। ৫ টাকা এখন সরকারি মুদ্রা। ৫ টাকা এতদিন ব্যাংক নোট বা মুদ্রা থাকলেও এখন থেকে সরকারি মুদ্রা। আইন সংশোধন করা হয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, এই খবরটি নিয়েও কথা বলতে চাই। পাশের খবরটি নিয়েও, সাইবার সহিংসতার শিকার ৭৪% নারী, অভিযোগ করেন না। মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছিল, নতুন পরীক্ষার সুপারিশ। এই ৩টি খবর নিয়েই পরপর আমরা আলোচনায় ঢুকতে চাই। বিশেষ করে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা একমাত্র বাংলাদেশের উপরে আছে। শ্রীলঙ্কার অবস্থান, যখন বাংলাদেশ চরম নিরাপত্তা ঝুঁকিতে বলে আমরা উপলব্ধি করছি, তখন আন্তর্জাতিক জরিপের এরকম ফলাফল, এইরকম জরিপ কি খুব আস্থার জায়গায় যেতে পারে, নাকি হচ্ছে যে প্রশ্নপত্র, যে প্রশ্নের ভিত্তিতে এই জরিপ, সেটির কারণে এরকম ফলাফল আসলো? এই সমাজের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, তবুও অত্যন্ত বিনয়ের সাথে আপনার এই সূচনা বক্তব্যের সাথে উপস্থাপনার আমি বিরোধিতা করছি, ভিন্নভাবে দেখি। আপনি বলেছেন যখন আমরা অনিরাপদ মনে করছি, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো বাংলাদেশকে অনিরাপদ মনে করে না।
গত সেপ্টেম্বরে যখন বাংলাদেশ গত 5 মাসের মধ্যে সবচেয়ে শান্তিময় দিন কাটাচ্ছিল, সেই সময় একটি বার্তা আসলো পশ্চিমা বিশ্বের একটি রাষ্ট্রদূতের দূতাবাস থেকে। তারপর থেকে আমরা পরে ঘটনাগুলো ঘটতে দেখলাম। এই ঘটনাগুলো কি বাংলাদেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি? না, সুনির্দিষ্টভাবে পরিকল্পিত কিছু ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলবো না, পরিকল্পিত কিছু ঘটনা। এখানে আমরা নিরাপদে আলোচনা করছি, আপনি আশাই করেননি আমাদের কারো কাছ থেকে অপ্রত্যাশিত কিছু। হঠাৎ করে যদি আমি কলমটা ছুঁড়ে আপনার মাথায় মারি, এটা আপনার কাছে যেমন হতচকিত করবে, ওরকমই ওই ঘটনাগুলো। সে জায়গায় আমি মনে করি এই যে যুক্তরাষ্ট্রের যে গ্যালপ পোল, এরা অত্যন্ত পরিচিত একটি সংস্থা, তাদের সাথে ব্যক্তিগতভাবে এরা নির্বাচনের সময় করে, মার্কিন যুক্তরাষ্ট্র করে, পৃথিবীর অন্য দেশের। এটি হচ্ছে সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয় নিয়ে তাদের করা। আমি নাগরিক হিসেবে মনে করি যে বাংলাদেশের মানুষ এমনটি মনে করে, এবং তাদের এই তথ্য শ্রীলঙ্কার পরে যে বাংলাদেশ, এটাও বাস্তব কথা। কারণ আপনি ভারতের কথা বলেন বা অন্যান্য দেশগুলোর নামে আমি আর সময়ের অভাবে উল্লেখ করছি না, তাদের যে কোনো জায়গার চেয়ে বাংলাদেশের মানুষ নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। চুরি, ডাকাতি, রাহাজানি এই জাতীয় ঘটনা কম। কিন্তু এই যে অনিরাপদ মনে করবার যে উদ্দেশ্য প্রণোদিত যে প্রয়াস, এই প্রয়াসটি চলছিল, সেই প্রয়াসটিকে কিন্তু সাধারণ ব্যারোমিটারে ধরবার বিষয়। এবং প্রায় 1,42,000 মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে 141টি দেশের 2014 সালে, এবং 3টি বিষয়কে সামনে রেখে এই জরিপটি চালানো হয়েছে। এগুলো হলো পুলিশের উপর আস্থা, রাত বিরেতে চলাফেরার ঝুঁকি যেটি আপনি বললেন, এবং চুরি ডাকাতির ঘটনা। এই সব সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যারোমিটার যেগুলো দিয়ে নির্ণীত হয় একেবারে সেইগুলো ধরে, এবং তাতে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকির দেশ হচ্ছে লাইবেরিয়া এবং ভেনেজুয়েলা, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দেশগুলোর ভারতের 67, পাকিস্তানের 60, নেপাল ভুটানের 73 এবং বাংলাদেশ পেয়েছে 78 পয়েন্টে। আবু সাইদ খান, এখন বুঝতে হবে যে এটা কিন্তু স্বাভাবিক আইন শৃঙ্খলার ব্যাপার, এটা কিন্তু উগ্রতা জঙ্গিবাদের বিষয়টা না, এটা সাধারণ আইন শৃঙ্খলা। তবে বাংলাদেশের সমাজ কাঠামোটা এমনই, এখানে খুব বড় রকম অপরাধীর নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ঠিকমতো প্রশাসন কিংবা পুলিশি ব্যবস্থার সংস্কার উন্নয়ন না থাকার কারণে এখানে বিভিন্ন রকম অপরাধগুলো ঘটছে, কিন্তু সেটা ব্যাপকভাবে কিংবা ওই দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসী কিংবা এই ধরনের ব্যাপারটা কিন্তু বাংলাদেশের সমাজ কাঠামোর মধ্যে নেই। এবং অনেকটা মানুষ শান্তিপ্রিয় এবং পারস্পরিক যোগাযোগ ইত্যাদি রয়েছে। কিন্তু এখানে হচ্ছে যে আমরা এই অবস্থার, এখানে এক ধরনের সমাজে মাইগ্রেশন হচ্ছে, মানে ভিতরে গ্রাম থেকে মানুষ শহরে আসছে, নতুন করে শহর গড়ে উঠছে, কিন্তু সেই অনুসারে আমরা পুলিশ প্রশাসনকে সাজাতে পারছি না, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে চলেছে। কিন্তু সামগ্রিক বিচারে আমাদের যেমন আগে যে গ্রামীণ কাঠামোতে আমরা সেখানে অপরাধ প্রবণতাটা অনেক কম, যদিও নারী নির্যাতন সহ কিছু কিছু ঘটনাগুলো ঘটছে, সেগুলোর পিছনেও এই ধরনের বিচারও কিছু ঘটনা বিচারও হয়েছে। তবে সামগ্রিক ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সমাজ কাঠামোর মধ্যে এই ধরনের অপরাধ প্রবণতাটা কম, কিন্তু সেখানে একটা সংস্কার দরকার। এবং সংস্কার করলে আমরা যদি হিসাব করি যে বাংলাদেশ তো বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় দেখা গেছে যে গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চলে পুলিশ নাই, দেখা সাক্ষাৎ নাই, তারপরে তো মানুষ শান্তি বজায় রাখছে, পুলিশের কোনো দেখা সাক্ষাৎ নাই। এমনও অঞ্চল আছে, এমনও হাওড় এবং চর এলাকা আছে যেখানে পুলিশ যায় না কখনো, কিন্তু মানুষ সেখানে সামাজিকভাবেই শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলেছে। আমাদের এই ক্ষেত্রে দরকার হচ্ছে আজকের নগরায়নের সঙ্গে সঙ্গে পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থার একটা সংস্কার। তাহলে আমার মনে হয় বাংলাদেশ একটা নিরাপদ ক্ষেত্র হিসাবে সারা পৃথিবীর দৃষ্টান্ত হতে পারে। এই প্রতিবেদন ধরে আপনি তো একটি দেশের রাষ্ট্রদূত এবং তাদের ওয়েবসাইটের প্রসঙ্গটি তুললেন, যারা শুরু করেছিল এই আওয়াজ, এই সময়ে এসে তাদের এই ভাবনাগুলো এই প্রতিবেদনের ভিত্তিতে রিভিউ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? হওয়ার কথা ছিল, কিন্তু হওয়ার সুযোগ নাই। কেন জানেন? মানে ওই যে বলে না যে গ্রামের একটা কথা যে নিজের মাথায় চুল নাই, আরেকজনের মাথা চুল গোছানো রাখার কথা বলা হয়। যারা আমাদেরকে এই মানে বার্তাটি দিয়েছিলেন, সতর্ক বার্তা, আমাদের সতর্ক হবার কথা বলেছিলেন, অনিরাপদ না বলে প্রেসক্রিপশন দিয়েছিলেন, আজকে দেখেন তারা কি শঙ্কার মধ্যে আছে। আমি খোঁচা দিতে চাই না, আমি নাগরিক হিসেবে বলতে চাই পর্যবেক্ষণ। এইটারই উদাহরণটা এরকম যে অনিরাপদ মনে করা আর নিরাপত্তা। একটা লোক যদি শরীরের অসুখ থাকে ভেতরে, আমরা বলি আমার স্বাস্থ্য ভালো না, হঠাৎ করে আমার হাতটা কেটে গেছে, তাতে কি আমি বলি যে আমার স্বাস্থ্য ভালো না? এটা একটা অ্যাক্সিডেন্ট। একইভাবে আজকে প্যারিসে যে ঘটনা ঘটলো, আমরা কি বলবো যে ফ্রান্স পৃথিবীর সবচেয়ে অনিরাপদ দেশ? মোটেই না।
মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী হুমকির আশঙ্কা, আমরা কি বলবো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অনিরাপদ দেশ? মোটেই না। সেখানে তো একেবারে দৃশ্যমান হুমকি, দৃশ্যমান ঘটনা, অথচ আমাদের এখানে কোনো ঘটনাই ঘটলো না, আপনি জাহির করে দিলেন বাংলাদেশ অনিরাপদ দেশ, ফলে তারা সেটি করবে না। সেখানে আমি অনেক আগের আলোচনা শুরুতে যেটা বলছিলাম, আমাদের দেশের অভ্যন্তরে একটি শক্তির এজেন্ডা ছিল, আমাদের বাইরে যারা আমাদের উন্নতি, অগ্রগতি, ক্রিয়া, সামাজিক সূচক, অর্থনীতি, সার্বিক সাফল্যে হয়তো ঈর্ষান্বিত, তারা বাংলাদেশকে অনিরাপদ মনে করে ফায়দা লুটতে চায়। ফলে যারা উদ্দেশ্য প্রণোদিত কাজ করে, জেগে ঘুমাতে চায়, তারে জাগানো যাবে না রূপা, ফলে তারা জাগবেন না, এই নিয়ে আমি চিন্তাও করতে চাই না। আমরা আরেকটা বিরতিতে যাব এবং গণ তদন্ত কমিটির সুপারিশে মেডিকেলের যে প্রশ্ন ফাঁস হয়েছিল তাতে নতুন পরীক্ষার সুপারিশ করা হয়েছে, সেই আলোচনা নিয়ে ফিরবো, থাকুন আমাদের সাথে। গণতদন্ত কমিটি সুপারিশ করেছে নতুন পরীক্ষা নিয়ে মেডিকেলের যে প্রশ্ন ফাঁস হয়েছিল সেটির সমাধান করবার। আমাদের সাথে সাংবাদিক আবু সাইদ খান আছেন, যিনি এই গণতদন্ত কমিশনের একজন সদস্য, এবং আরো আছেন মঞ্জুরুল ইসলাম। আপনারা কিসের ভিত্তিতে এই তদন্তটি করলেন এবং এই সুপারিশটি বেরিয়ে আসলো? আমি একটু পিছনের ঘটনাটা বলি। নিঃসন্দেহে যখন রাস্তায় শিক্ষার্থীরা চিৎকার করছে, দাবি করছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তো তখন সরকার তাদের দিকে তাদের বিষয়টাকে কোনো আমলেই নিচ্ছে না, বরং তড়িঘড়ি করে রেজাল্ট দিয়ে দিল। তো তখন এমনকি তাদের মধ্যে দেখা গেল যে পুলিশি নির্যাতন হচ্ছে, তাদেরকে থানায় ধরে নিয়ে গেল, ইত্যাদি ঘটনা ঘটলো। আমরা গেলাম, যাওয়ার পরে আমরা শুনতে চাইলাম যে কি ঘটনা। তারা আমাদেরকে বলল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ফেসবুকে সকালেই পোস্টিং হয়েছে, এটা 9টার সময় পোস্টিং হয়েছে, আরো কিছু অকাট্য যুক্তি। তখন আমরা সঙ্গতভাবেই সরকারের কাছে দাবি জানালাম যে সরকার এই বিষয়টাকে আমলে নেবেন এবং তদন্ত কমিটি করে এটাকে বিষয়টাকে সুরাহা করবে। কিন্তু সরকার তাদের কোনো করলো না। এমনকি একবারের ঘটনাটা বলি যে সেখানে বিএম এর উদ্যোগে একবার ডাকা হয়েছিল এবং সেখানে ডিজি সহ, মানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সহ কয়েকজন কর্মকর্তা ছিলেন সেখানে, আমি তখন এবং মকসুদ ভাই ছিলেন বাইরের লোকদের মধ্যে। তো আমরাও সেদিন প্রস্তাব করেছিলাম যে একটা তদন্ত কমিটি করা হোক। তো কিন্তু সরকারের পক্ষ থেকে সেটা করা হয়নি। আমরা তদন্ত কমিটি যে ফাইন্ডিংস গুলো আমরা দেখেছি, সেটা একটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার পরে ফেসবুকে কিছু পোস্টিং আছে এবং সেইগুলো আমাদের কাছে প্রমাণ পেয়েছে এক, এবং ছেলেরা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা অনেকে বলেছে তারা প্রশ্নপত্র পেয়েছে, এবং যারা যারা পেয়েছে, যারা যারা কিনেছে, সেটা 10 থেকে 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে এবং তারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই ফাইন্ডিংস গুলো, এগুলো আপনারা, আমরা এগুলো তথ্য প্রমাণ আছে আপনাদের হাতে? হ্যাঁ, আমরা এগুলো পেয়েছি। তারপরে হচ্ছে আরেকটা হলো, আপনারা কোনো শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা? আচ্ছা, আমরা আমাদের এই ফাইন্ডিংস গুলো আমরা আমাদের রিপোর্টেই দিয়ে দিয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রে তো সরকারের আরো কোঅপারেশনের দরকার ছিল। আমরা এখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে, আমরা সচিবের সঙ্গে, ডিজির সঙ্গে আমরা বসতে চেয়েছিলাম সংশ্লিষ্ট, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দেননি। আর একটা হচ্ছে যে জিনিসগুলো হলো যে এখানে র্যাব কিন্তু কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এবং একজন রহস্যজনকভাবে একজনের মৃত্যু ঘটেছে, এবং তাদের বিরুদ্ধে পত্রপত্রিকা বিভিন্ন সময় এসছে, তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র তো ফাঁসের অভিযোগ রয়েছে। তো এইটা কিন্তু আর একটা প্রমাণ। তো এই ধরনের আর অভিভাবকদের প্রমাণ ইত্যাদি, এমনকি টেলিফোনিক আলাপ আলোচনা, এগুলো আছে এবং সেগুলো ভেরিফাই করে এগুলো করাটা দরকার ছিল। উচিত ছিল সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করা, কিন্তু সরকার না করায়, সংশ্লিষ্ট বিভাগ না করায় আমরা বাধ্য হয়ে কিন্তু সেই দায়িত্বটা পালন করেছি। এই প্রতিবেদন আসলে কোনো ফলাফল বয়ে আনবে কিনা আপনাদের এই নাগরিকদের উদ্যোগ? এখন হচ্ছে যে আমাদের নাগরিকরা আমরা কি করতে পারি, যখন ছেলেগুলো অনশন করেছে, যখন আপনার শহীদ মিনারের ছেলে মেয়েগুলো যখন অনশন করেছে, তখন আমরা গিয়েছি, তখন সরকারের কেউ তাদের ডাকে সাড়া দিচ্ছে না। তখন আমরা বলেছি তাদেরকে আমরা অনশন ভাঙ্গাতে গিয়ে, কেন আমাদের চোখের সামনে ছেলে মেয়েগুলো মানে অনশন করবে, আমরণ অনশন করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো আমরা বলেছি যে ঠিক আছে, আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা এটা তদন্ত করব। আমরা সেই আলোকেই আমরা তদন্ত করেছি। আমরা কতগুলো জায়গাকে আমরা দেখেছি, পত্রপত্রিকা যে নিউজগুলো এসছে সেই নিউজের ভিতর দিয়েও অনেকটা, যেমন বিশেষ করে র্যাবের কর্মকাণ্ড ইত্যাদির মধ্য দিয়ে অনেকটা প্রমাণ পেয়েছে, এবং ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়া থেকে একটা প্রমাণ পেয়েছে, অভিভাবকদের বক্তব্য থেকে আমরা কিছু প্রমাণ পেয়েছি, এবং
ছেলেমেয়েরা শিক্ষার্থীদের যারা ভর্তি হচ্ছে শিক্ষার্থী তাদের থেকে এটা আমরা অনেকটা প্রমাণ পেয়েছি। এই প্রমাণগুলো আমরা সরকারকে, আমরা এটা দেশবাসীকে সরকারের কাছে আমরা দিতে চাই। আমরা তো নিজে এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক তো সরকার, তো আমরা সহযোগিতা করেছি, আমাদের সহযোগিতা সরকার গ্রহণ করে এটা বিবেচনা করবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কেন বাতিলের দাবি করেছি এবং বাতিলটা যৌক্তিক কিনা। এই ক্ষেত্রে একটা বলি, ভারতেও কিন্তু একই সময় প্রশ্নপত্র মেডিকেল এবং ডেন্টালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এসেছে। আসার পরে সেখানে তো আদালতে তারা শরণাপন্ন হয়েছে। আদালত বলেছে, আদালতে মানে এখানে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে 44 জনের বিষয়টা, এই জন্য পুরো পরীক্ষা তো বাতিল হতে পারে না। আদালত বলেছে 44 জন কেন, একজন একটি ঘটনা হলেই সেটা যথেষ্ট। তো আমরা এই দৃষ্টান্তটাও আমরা বিবেচনার জন্য বলি এবং এটা বিবেচনা করে এখানে আরেকটা হচ্ছে আমরা কতগুলো এখানেই শুধু এবারের ব্যাপারটাই নেই, আমরা আরো কতগুলো ব্যাপার আমরা সুপারিশ করেছি। এবং প্রশ্নপত্র ফাঁস, আমরা একদম শেষ পর্যায়ে আছি মঞ্জুরুল ইসলাম, প্রশ্নপত্র ফাঁস প্রায় নিয়মিত একটি ঘটনা এবং আমরা দেখি যখন প্রশ্নপত্র ফাঁস হয় তখন সরকারের সংশ্লিষ্ট মহল থেকে এটিকে অস্বীকার করা হয়। সর্বশেষ আজকে খবরে আছে সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে 8টি সেটে প্রশ্ন করা হয়েছে এবং 8টি অঞ্চলে ভাগ করে কেউ জানবে না কোন অঞ্চলের অংশ কোনটি এবং কোন প্রশ্নপত্র কোথায় যাচ্ছে। তার মানে সমাপনী পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল সেটিকেও আমরা সত্য বলেই ধরে নিচ্ছি। ফলে এই পরীক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা কেন বঞ্চিত হবে? ছোট করে বলে যেহেতু সময় নেই, আমাদের এখানে দুর্নীতির যে খাতগুলো এর মধ্যে শিক্ষা একটি বড় খাত ছিল, যেখানে দুর্নীতি ছিল রন্ধ্রে রন্ধ্রে। আজকের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি সজ্জন মানুষ, তার সুনীতি, তার এক ধরনের দুর্নীতিমুক্ত অভিযান সম্পর্কে অনেকের কাছেই প্রচার আছে, তিনি চেষ্টা করছেন, কিন্তু পুরো প্রক্রিয়াটি যে দীর্ঘদিনে ঘুরে ধরে আছে সেটা তো চাইলেই দিনাদিন বদলানো যাবে না। সে জায়গায় আমি যেটা মনে করি, আমরা আলোচনার শুরুতে যেটা বলছিলাম, এই প্রশ্নপত্র ফাঁসের সাথে কোচিং সেন্টারগুলো একদম জড়িত আছে, সম্পর্ক থাকে শিক্ষা ব্যবস্থার সাথে। কোচিং সেন্টারগুলো অধিকাংশ মালিক কারা? সম্ভ্রান্ত অর্থবিত্তশালী জামাত, শিবির, বিএনপি, এই 4 দলীয় জোটের সময় তারা ফুলে ফেপে একেবারে শেকড় গেড়েছে। ফলে অর্থ তারাই দিতে পারে যাদের কাছে অর্থ আছে। এই জায়গাটা আমি মনে করি যে এই বর্তমান সরকারের অনেক ভালো কাজের মধ্যে এই সমস্ত এই যে সুশাসনের অভাব কিন্তু এখানেও একটা মানে প্রমাণ হিসেবে আসছে। ফলে শিক্ষাকে যদি আমি নিষ্কলুষ নিষ্কণ্টক করতে চাই, সকলের অধিকার সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে চাই, এর মধ্যে লজ্জার কিছু নাই। এটা স্বীকার করতে হবে যে এতদিনের জঞ্জাল আমি 5 বছরে পরিষ্কার করে ফেলবো, 30 বছরে এটা সম্ভব না। ফলে সত্যকে সত্য বলে মেনে নিয়ে এটা সম্ভব। এই ধরনের প্রক্রিয়াগুলোকে সাইদ ভাইরা যেটা দিয়েছেন, আমি বিশ্বাস করি বাস্তবতা হচ্ছে এবারের পরীক্ষাটি হয়তো পুনর্মূল্যায়ন করা অথবা আবার নেওয়া সম্ভব না, কিন্তু এর মধ্য দিয়ে যে শিক্ষাটি হবে, যে প্রস্তাবনাগুলো আগামী দিনে যাতে না হয় এটা করা। এর সাথে আমি একটু অপ্রাসঙ্গিক হলে উল্লেখ করতে চাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে আমরা জানি, বিএনপি যখন ক্ষমতায় থাকে জামাত, আওয়ামী লীগের কেউ টেন্ডার ইত্যাদি নানান সুযোগ সুবিধা পায় না, তার কারণ নিজেদের লোকদের দেয়। আওয়ামী লীগের লোকদের কাছে অত পয়সা নাই বলেও প্রচলিত কথা আছে। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে টেন্ডারবাজি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় জামাত বিএনপি সুবিধা পায়, কারণ তারা প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিতে পারে, ব্যবসা করতে পারে এবং নিরাপদে তারা ব্যবসা করে যায়। এই যে একটা সম্যক ধারণা আমাদের মধ্যে আছে, যেটা বাস্তবের অনেকটা প্রতিফলন। আমি মনে করি নীতি আদর্শকে অর্থবিত্ত দিয়ে যে কিনে ফেলা যায়, এই প্রক্রিয়া থেকেও কিন্তু বর্তমান সরকারকে বেরিয়ে আসতে হবে, প্রমাণ করতে হবে অর্থের কাছে সুশাসন, অর্থের কাছে সুনীতি কখনো পরাজিত হবে না। এইবার কি আসলে পরীক্ষা নেওয়ার কোনো বাস্তবতা নেই? আবু সাইদ খান, নিশ্চয়ই আছে। সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সরকার ইচ্ছে করলে সদিচ্ছার পরিচয় দিতে পারে এবং সেটা যৌক্তিক এবং সেটা উচিত বলে আমরা মনে করি। আর একটা হলো আমরা আরো কতগুলো সুপারিশ করেছি, যেমন এই যে কোচিং বাণিজ্য এটা বন্ধ হওয়া উচিত এবং এই যে ভর্তি পরীক্ষা এবং এই ভর্তি প্রশ্নপত্র করার যে প্রক্রিয়া এটা মন্ত্রণালয় করে, এটা কোনো যুক্তি নেই। আমরা মনে করেছি যেখানে সৎ মানে শিক্ষক এবং চিকিৎসকদের দিয়ে একটা কমিশন করে প্রশ্ন করবে। আমরা এখানে শিক্ষা অধিকার আদালতের কথা বলেছি, যেখানে এই ধরনের অভিযোগগুলো, অনিয়মগুলো, দুর্নীতিগুলো, যেটা জঞ্জাল, যেটা মঞ্জু সাহেব যথার্থ বলেছেন, দীর্ঘদিন ধরে যে জঞ্জাল গড়ে উঠেছে এটাকে দূর করতে হলে একটা শিক্ষা আদালত কমিশন হতে পারে। আমরা এই ধরনের যৌক্তিক, আমরা এই মুহূর্তে আলোচনার সুযোগ নেই, তো আমরা এখানে 11টা সুপারিশ করেছি এবং সামগ্রিক ক্ষেত্রে সুপারিশ করেছি। আমরা মনে করি যে সরকার এই সুপারিশগুলো করতে পারে এবং নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমরা সরকারকে, সংশ্লিষ্ট বিভাগকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতার মনোভাব নিয়ে আমরা এই তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ করি। শিক্ষাক্ষেত্রে শিক্ষকদেরই প্রাধান্য দিতে হবে, আমলাতন্ত্র না।
আমরা কিন্তু গত পে কমিশন নিয়ে এখানে আপনার এখানে আলোচনা হয়েছে, আমরা দেখা যায় রাষ্ট্র শেষ পর্যন্ত আমলাতন্ত্র এবং আমলাদরি প্রাধান্য দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুস্থ জাতির যে মেরুদণ্ড শিক্ষা, সেখানে শক্ত মেরুদণ্ড পাবো না। অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, আবু সাইদ খান, ধন্যবাদ আপনাদেরও। আমাদের হাতে অন্যান্য টিভি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের শিরোনাম আছে, সেগুলো দেখতে দেখতে আজকের মতো বিদায়। আইএসের অর্থায়নে 40 দেশ, পুতিনের কাছে গোয়েন্দা তথ্য। ফ্রান্স জুড়ে নিরাপত্তার চাদর, স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। মুজাহিদের রিভিউয়ের রায় কাল। কিশোর নাজিমের আত্মস্বীকৃত খুনির জামিন, বিস্ময় ও হতাশা। এবং কড়া নিরাপত্তায় বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ, 4-0 গোলের স্বাগতিকদের হার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ, রায় ঘোষণা কাল। একই দিনে হবে সাকা চৌধুরীর রিভিউ শুনানি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামের আপিলের শুনানি শুরু। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা সহ প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ যুক্তরাষ্ট্রের, কারিগরি ওয়ানে উন্নীত করার দাবি বিমান পরিবহন মন্ত্রী। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারে ফ্রান্স জুড়ে চলছে ব্যাপক অভিযান। জরুরি অবস্থা বাড়তে পারে আরো 3 মাস। চট্টগ্রামে শিশু ইয়াসিন হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ। ফরিদপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। এবং টিম কাহিলের হ্যাট্রিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 4-0 গোলে হার স্বাগতিক বাংলাদেশের। মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনা নিয়ে আদেশকাল, সালাউদ্দিনের আবেদনের শুনানিও বুধবারের কার্যতালিকায়। সন্ত্রাসী ও জঙ্গি নির্মূলে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বাংলাদেশ ও ভারত, বন্দী বিনিময়, সীমান্ত হত্যা বন্ধে মতৈক্য। সিরিয়ায় স্থল সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করলেন ওবামা। আইএস মোকাবেলায় বৈশ্বিক জোট গড়তে চান পুতিন। বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ঘরের মাঠে সুবিধা নিতে পারেনি লাল সবুজরা। অস্ট্রেলিয়ার কাছে 4-0 গোলে হার।